বাংলাদেশের রাজনীতিতে সংস্কারবাদীদের অবস্থা এখন বড়ই বেকায়দা। বেকায়দা এই জন্য, জুলাই বিপ্লবের সময় হাসিনা সরকার থেকে মুক্তি পেয়ে ভেবেছিল দেশে অনেক ভালো কিছু করবে, দেশে অনেক সংস্কার করবে, অনেক কিছু করবে। তো সেটা সেই আশায় বুক বেঁধেছিল। তো বেশিরভাগ সংস্কারবাদী যারা রিয়েল সংস্কারবাদী, স্টুডেন্ট লিডার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স বা ইউটিউবার্স যারা ডাইরেক্টলি বিএনপি আওয়ামী লীগের সাথে ইনভলভ না, অথচ বিপ্লবে নানাভাবে ভূমিকা পালন করেছিল, তো তারা ভেবেছিল দেশে বড় রকমের একটা সংস্কার আনবে, রাইট? তো এখন অবস্থা বড়ই বেকায়দা হয়ে গিয়েছে। তো এর পিছনে কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি যেভাবে গত 20-30 বছর ধরে গেছে, তাতে বেসিক্যালি এরশাদের আমল আর আর্মি শাসন বাদ দিলে আপনার সাধারণত বিএনপি আর আওয়ামী লীগ এই দুটো অল্টারনেটিভলি বাংলাদেশের সরকার ছিল, রাইট? সংসদেও এরাই সবসময় বেশিরভাগ সময় ইদার সরকারি দল অথবা বিরোধী দল ছিল। তো এখন যখন আপনি গত 15 বছরের আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিলেন, পুরা পার্টিকে সহ অলমোস্ট ব্যান করে দিলেন, ফর্মালি করুক বা না করুক, কিন্তু সমস্ত দলের লোকজন কিংবা কর্মী দেশব্যাপী সবাইকেই ধরে নিচ্ছেন যে আওয়ামী লীগ বাদ। আচ্ছা, তো আওয়ামী লীগ বাদ দিলে তো বেসিক্যালি আপনার ভরসা ছিল যে হয় বিএনপির কাঁধে ভর করে দেশের কিছু উন্নতি হবে, চেঞ্জ হবে, অথবা নূতন কোনো দল করে হবে। তো যেহেতু বলেছি সংস্কারবাদীদের তো আসলে কোনো দল ছিল না, মানে ইনডাইরেক্টলি থাকলেও এরা তো বিএনপি বা আওয়ামী লীগ নামে পরিচয় দেয় নাই কখনো, জামাত নামেও খুব বেশি দেয় নাই। যারা রিয়েল সংস্কারের নেতা আমরা যাদেরকে জানি, ছাত্র নেতা হোক বা ওই যে সোশ্যাল মিডিয়ার লোকজন হোক। তো এখন যখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, তো ভেবেছে যে ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে প্রথমে একটু কিছু সংস্কার করবে, তারপরে যেহেতু আওয়ামী লীগ বাদ, তা আপনার তো আর উপায় নাই, ইদার নূতন পার্টি দিয়ে কিছু করতে হবে অথবা বিএনপির ঘাড়ে চড়ে দেশকে কিছু যদি করা যায়। তো এখন যে বলেছি সংস্কারবাদীরা বড়ই বেকায়দায়, এর নানামুখী কারণ। একটা হচ্ছে সংস্কারবাদীদের 2-4 জন স্টুডেন্ট লিডার সরকারে চলে গেছে। তো সরকারে চলে গেলে সাধারণত যে হয় ওই বাংলাদেশে, মানে বাংলা যেটা বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সেটা ছোট রাবণ হোক আর বড় রাবণ হোক, এটা ব্যক্তির জন্য হয় না, সিস্টেমের জন্য হয়। আপনি ধরেন অফিসে কাজ করলে অফিসের একটা নিয়ম কানুন আছে, আপনি পছন্দ করেন বা না করেন আপনাকে পালন করতে হয়, রাইট? টাইম টেবিল মেনটেন করতে হয়, বসের কথা শুনতে হয়, সিস্টেম ফলো করতে হয়। তো যখন গভর্নমেন্টে যায়, ছাত্র নেতা হোক আর বিপ্লবী নেতা হোক, গভর্নমেন্টেরও কিছু রুলস রেগুলেশন আছে। আপনি এক মিনিস্ট্রিতে থাকলে অন্য মিনিস্ট্রিতে লম্পজম্প দিতে পারবেন না, আবার নিজের মিনিস্ট্রিতেও নানা রকমের ডেকোরাম আছে, কায়দা কানুন আছে, রুলস রেগুলেশন আছে। আপনি সব কিছুতে ইন্টারফিয়ার করতে পারবেন না বা সব বলতেও পারবেন না, রাইট? যেটা আপনি যখন বিপ্লবী নেতা ছিলেন। তো অবভিয়াসলি যে সমস্ত স্টুডেন্ট লিডার গভর্নমেন্টে গিয়েছে, তো এরা সত্যিকার রাবণ না হইলেও রাবণের মতোই টুকটাক আচরণ করতে হয়, উপায় নেই, গভর্নমেন্টে থাকলে তাই করতে হয়, গভর্নমেন্টের সাথে চলতে হয়। তো সংস্কারবাদীদের এক অংশ গভর্নমেন্টে যে ওরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আরেক অংশ ধরেন একটা পলিটিক্যাল পার্টি সৃষ্টি করেছিল। তো করলেও বাংলাদেশের যা কায়দা, বিএনপি আওয়ামী লীগ বা সাথে সাইডকিক হিসাবে জামাত জাতীয় পার্টি বাদ দিলে, তো এখন এরা যে পার্টি গঠন করেছে সেই পার্টি খুব বেশি হালে পানি পায় নাই। না পাওয়ার কারণ হচ্ছে যে নূতন পার্টি করতে গেলেও আপনাকে একটু রাঘব বোয়াল নিয়ে শুরু করতে হয়, তাই না? রাঘব বোয়াল নিয়ে শুরু করতে হয় যাতে সোসাইটিতে, দেশে সবার কাছে একটু অ্যাকসেপ্টেবিলিটি থাকে, একটু ক্রেডিবিলিটি থাকে। তো এ পর্যন্ত এমন কিছু নাম শুনি নাই যেগুলি দিয়ে মনে হচ্ছে নূতন পার্টি খুব বড় রকমের কিছু করেছে। তো ফলে ওই যেভাবে এসছে সেভাবেই ওরাও খুব বেশি হালে পানি পায় নাই, এখন পর্যন্ত পায় নাই, সামনে পাবে কিনা জানি না, বাট ডাজন্ট লুক লাইক সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, তো ফলে হয়েছে কি, প্লাস লিডারশিপও অত বেশিরভাগই ইয়াং বা অত নন কমোডিটি না। তো ফলে অত বলে না, একটা ধারে কাটে একটা ভারে কাটে, তো ধারেও খুব বেশি কাটতেছে না, ভারও নাই। ভার মানি আসলে বড় বড় লোকজন লাগে। আপনাদের মনে আছে জিয়াউর রহমান যখন বিএনপি করে,
অনেক বাঘা বাঘা লোকজন, প্রথিতযশা লোকজন বা যারা জ্ঞানী গুণী বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই সমস্ত কিছু লোক এনেছিল। তো ফলে অবভিয়াসলি ক্রেডিবিলিটি বাড়ে, কারণ আপনি তো পলিটিক্যাল পার্টি সব জায়গায় উপস্থাপন করতে হবে। তা আমার ধারণা নূতন পার্টি সেরকম কিছু তেমন করতে পারে না, যার জন্য খুব বেশি এখনো নাম নেই। ইলেকশনের কথা পরে আসছি। তো এই হচ্ছে যে সংস্কারবাদীদের এক অংশ গভর্নমেন্টে যে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আরেক অংশ পার্টি করেও খুব বেশি সুবিধা করতে পারতেছে না, অন্তত এখন পর্যন্ত করতে পারতেছে না। তা একটা অংশ গেল এইটা। আর যারা সোশ্যাল মিডিয়া ছিল, তো তারা বেচারা তো প্রথম দিকে আওয়ামী বিরোধী ছিল 100, 200, 500%। তো সেই অবজেক্টিভ অ্যাচিভ হয়েছে। তো এখন করবে কি, আপনি দেশ শাসন করতে গেলে আপনি তো ওই সাইড কিক হিসাবে কিন্তু হবে না। আপনি পাশে বসে বসে কনসালটেন্ট হিসাবে সাজেশন দেওয়া যায়, কিন্তু কনসালটেন্ট হিসাবে লিড করে না। আপনি যে কোনো জায়গায় থাকতে গেলে আপনাকে লিডারশিপ রোল নিতে হয়। তো এখন এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা, যেমন যে পিনাকি, ইলিয়াস, আরও অনেকে আছে যারা অনেক কথাবার্তা বলে, তাদের দোষ নাই। সেই সময়ের বিপ্লবে ওদের কন্ট্রিবিউশন ছিল যথেষ্ট, কারণ লক্ষ্য ছিল একটা, রাইট, আওয়ামী হটাও। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ছিল এবং দে প্লেড ডিউ রোল। এখন যেহেতু এরাও একটা বিগ পার্ট ছিল সেই বিপ্লবের সময়, তো এখন এদের তো বাংলায় বলে না, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আপনার এক একটা সময় এক একটা হুজুগ আসে, একটা জোয়ার আসে, এবং জোয়ারের সময় যখন কারেন্ট আসে সেই সাথে আপনি একটু ঠেলা দিলেই আরো জোরে চলে, রাইট। তো আওয়ামী বিরোধী আন্দোলনে তখন এসব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের বা যে সোশ্যাল মিডিয়ার লোকজনদের যখন যা বলেছে কাজে লেগেছে। এখন তো সেই কারেন্ট একটু স্লো হয়ে গেছে, তাই না? তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সাইডে বসে তেমন কিছু করা যায় না। আপনাকে যদি চেঞ্জ আনতে হয়, আপনাকে সিস্টেমের সাথে থাকতে হয়। বলে সামটাইম ইউ হ্যাভ টু গো উইথ দি কারেন্ট। আপনি সবসময় যদি কারেন্টের বিপক্ষে যান, কাজ হবে না। মাঝে মাঝে কারেন্টের সাথে থেকে চেঞ্জটা আনতে হয়। তা এখন আজকের এটা বলছি এই কারণে যে আমাদের যারা বিপ্লবী ছিল বা এই যে সংস্কারবাদী যারা, তো স্টুডেন্টদের মধ্যে একটা অংশ তো সরকারে যে শেষ, আরেকটা অংশ বাইরে রাজনৈতিক দল করে খুব একটা এখনো সুবিধা হয়নি। আর তৃতীয় পক্ষ ছিল যারা সোশ্যাল মিডিয়ার লোকজন, তারা বেচারা পড়েছে এখন বিপদে। আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্রম দি ভেরি বিগিনিং। বিএনপিকে নিয়ে আসা ছিল, কিন্তু বিএনপির কার্যকলাপেও এখন কিছু করতে পারতেছে না, ওদেরকেও ভালো লাগতেছে না, কার কাছে যাবে? এখন ইউনূস সরকারকে প্রথম সাপোর্ট দিয়েছিল যে ওটাকে যদি কিছু করা যায়। এখন ইউনূস সরকাররাও আপনার গভর্নমেন্টে যে বড় ছোট রাবণ কি হয়েছে জানি না, কিন্তু সিস্টেমটাই এমন যে আপনি সরকারে গেলেই, ওই লঙ্কায় গেলেই রাবণ হবেন, হতেই হবে, উপায় নেই, কারণ দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তা এখন সেখানে সরকারে তো যে কেউ একজন চাইলেই যে কোনো জিনিস করতে পারে না। আচ্ছা, এটা গেল সংস্কারবাদীদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ। এরা এখন একবার ইউনূসকে সাপোর্ট দেয়, একবার বিএনপিকে সাপোর্ট দেয়, আবার নতুন আন্দোলন করার চিন্তা করে ইউনূসের বিরুদ্ধে, বিকজ দে ওয়ান্টেড সামথিং ড্রামাটিক, দে ওয়ান্টেড সাম বিগ চেঞ্জ। কিন্তু চেঞ্জটা আনবে কে? বলে না যে বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? তো এখন ইউনূস সরকারকে দিয়ে একদিকে ওটারে বাঁচায় রাখতে চায়, কারণ ইউনূস সরকার পড়ে যাওয়া মানেই হচ্ছে যে আবার আওয়ামী লীগ, বিএনপি বা নানা রকম অরাজকতা। তো সেই জন্য ইউনূস সরকারের বিরুদ্ধেও যায়, আবার যখন দেখে ওটা সরে গেলে তো আরও বিপদ, তখন আবার ওই ইউনূস সরকারকে সাপোর্ট দেয়। তো এটা হচ্ছে সংস্কারবাদীদের এখন জগাখিচুড়ি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, সেকেন্ড যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটু বাস্তববাদী হইতে হবে। ওই যে বলেছিলাম বাংলাদেশে রাজনীতি হচ্ছে, যদি আপনি ফ্রম টাইম টু টাইম আর্মি শাসন এবং জাতীয় পার্টির টাইমটা বাদ দেন, তাহলে বেশিরভাগ সময় গেছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। তো এখন পুরা দেশে অলমোস্ট লেটস সে ফর আর্গুমেন্ট সেক 50-50 বিএনপি, 50 50 আওয়ামী লীগ। তা আপনি যদি মাইওয়ে আর হাইওয়ে ঠিক করে 50% অফ দি টোটাল পপুলেশন বলেন যে এটারে আমরা রেকগনাইজই করব না, তখন আপনি তো এই লোকগুলি তো আপনারই পড়োশি, আপনার ভাই, বন্ধু, সোশ্যাল অ্যাকোয়েন্টেন্স, এরা তো সব জায়গায়। আপনি আওয়ামী লীগের যদি পুরোটা চিন্তা করেন, তো এই অ্যাক্টিভিস্টগুলি তো সব জায়গায়।
তো এখন আপনি যদি এদেরকে কমপ্লিটলি ব্যান করেন তাহলে আপনি দেশটাকে সামাল দিবেন কেমন করে? কারণ এরা মিলেই তো আবার বিএনপি আওয়ামী লীগের নানা রকম অ্যাক্টিভিস্ট যারা আছে গ্রামে গঞ্জে এখানে ওখানে সব জায়গায় আছে। তা এখন প্রবলেম হচ্ছে যে ইয়েস লিডারশিপ যারা ছিল সাধারণত সব দেশে সব দলের লিডারশিপই গোলমালটা পাকায়, জনগণকেও ভড়কায়ও ওরাই। তো এখন হাসিনার আমলে হাসিনার মন্ত্রী মিনিস্টার এমপি ধরেন হাই লেভেলের যত লোকজন ছিল এরা ছিল বেশি গণ্ডগোলের মানুষ, এরাই বিভিন্নভাবে মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে। হয়তো গ্রামাঞ্চলে শহরাঞ্চলেও ছিল লিডাররা, তো সেগুলি হচ্ছে গুটি কয়েক। কিন্তু জেনারেল পপুলেশন যারা, তারা তো আর সবাই দুর্নীতিবাজ ছিল না, ক্রিমিনাল ছিল না, রাইট? তো এখন পিনাকি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যারা, তারা এক্সট্রিমলি এগেনস্ট এভরিথিং অ্যাবাউট আওয়ামী লীগ। I mean, I'm not a supporter of BNP or আওয়ামী লীগ or any political party. কিন্তু আমি চিন্তা করতেছি যে আপনি জেনারেল পপুলেশনে যদি অলমোস্ট 50% এগেন ফর আর্গুমেন্টস সেক যদি আওয়ামী লীগ হয় এবং সেটাকে আপনি বাদ দিয়ে একটা দেশকে গড়তে চান, কেমনে গড়বেন? আপনি আওয়ামী লীগ কিছুটা পারছে কারণ পুলিশ প্রশাসন সব কিছু ছিল ওদের হাতে, সাথে ওরা করেছিল আয়নাগর, এটা সেটা, দমন নিপীড়ন নির্যাতন ইন্ডিয়াকে সাথে নিয়ে করেছে, মানুষ ভয় ভীতিতে ছিল। এখন আপনি যদি গণতন্ত্রের মধ্যে থাকেন, সেরকম আয়নাগর বা নিপীড়ন নির্যাতন না করেন, তাহলে আপনি এই জেনারেল পপুলেশনের অলমোস্ট 50%কে দমন করবেন কিভাবে? কারণ এরা তো সবসময় কথা বলবে, এরা সবসময় আপনার ঘরের অর্ধেক যদিও এক পক্ষে আরেক পক্ষ আরেক দিকে, আনলেস আপনি আয়নাগরের মতো ব্যবস্থা করেন, তো ওরা তো ওদের মতামত দিবেই, ওরা তো গোলমাল পাকাবেই সবসময়। সো আই থিঙ্ক যে আওয়ামী লীগের লিডারশিপকে দূর করা গেছে, গভর্নমেন্টকে দূর করা গেছে। এখন আওয়ামী লীগের 100% আওয়ামী লীগের বিরুদ্ধে লাগলে ইট উইল বি টাফ। এখন কেমনে রিকনসিলিয়েশন হবে বা কিভাবে ইনক্লুসিভ হবে সেটা আমি জানি না, সেটা পলিটিক্যাল পার্টিরা ঠিক করবে, সংস্কারবিদরা থিওরি নিয়ে আসবে, তো যাতে দেশে 100% লোক নিয়ে দেশটাকে গড়া যায়। তো তৃতীয় নাম্বার জিনিসটা হচ্ছে ওই যে বারবার বলতেছিলাম, যে জয় লঙ্কা সেই হয় রাবণ। এখন আপনি লঙ্কা যদি একই রেখে দেন, সেখানে যাকে পাঠাবেন সে রাবণ হবেই। এখন আপনার তাহলে কি করতে হবে? লঙ্কাটা ঠিক করতে হবে, রাইট? অর্থাৎ গভর্নমেন্ট সিস্টেমটা ঠিক করতে হবে যাতে যেই ওখানে যায় সে রাবণ না হয়, ছোট রাবণ, মিডিয়াম রাবণ, বড় রাবণ, যেন রাবণে পরিণত না হয়। তো এখন বড় বড় দেশে, উন্নত দেশে তাকায় দেখেন যে সরকার প্রধানরা বা সরকার দল কেন রাবণে পরিণত হয় না। টুকটাক সব দেশেই আছে, ক্রাইম, করাপশন বা নানা রকমের অন্যায় অত্যাচার টুকটাক আছে সব জায়গায়, কিন্তু আমাদের দেশের মতো রাবণ হয় না। কেন হয় না? তা আমি প্রথম থেকে বিপ্লবোত্তরকালে ইউনূস সরকারের শুরু থেকে একটা জিনিস বলে আসছিলাম যে আমাদের দেশে সরকার ব্যবস্থায় এরা যে সংস্কার করে, একটা কোথাও আপনি দেখবেন না যে কি মেজর সংস্কারটা চায়। কেউ কিন্তু ঠিকমতো বলতে পারে না, খালি বলে সংস্কার করবে। একটা কয়লা ধুইলে ময়লা যায় না, আপনি আমাকে যতই ধোন আমার কালো রং তো আর যাবে না। তো এটার মানে হচ্ছে যে একই সিস্টেম রেখে একই কয়লাকে ধুয়ে কাজ হবে না, এমন একটা সিস্টেম চালু করতে হবে যাতে ওই সিস্টেমের ফলে ওখানে যে সব সরকার দলীয় লোকজন বা সরকার প্রধানরা রাবণ হতে না পারে। তা আমাদের সংস্কারের কথা সবাই বলে, কেউ কিন্তু কোনো রূপরেখা দেয় না। ইউনূস সরকারও খালি বলে টাইম দেন, এই সংস্কার করব সেই সংস্কার করব। ওরা কয়লা ধোয়ার চেষ্টা করতেছে, কয়লাকে আপনি যত বিদেশি সাবান দিয়েই দেন ওটা ক্লিন হবে না, ওটা রঙই কালো। তার মানে হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। কিন্তু আনফর্চুনেটলি ইউনূস সরকাররা আমাদের সরকার ব্যবস্থায় পরিবর্তনের কোনো রূপরেখা দেয়নি। আপনি স্টেডিয়ামে যে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলকে অ্যালোপাথারি কিক মারতে থাকেন চারিদিকে, কয়টা বল গোলে যাবে? কারণ আপনার তো গোলই নেই। আর আপনি যে গোলের সামনে বসে গোল পোস্ট ঠিক করে সেদিকে কিক মারতে থাকেন, একটা বাচ্চা ছেলেকে দিলেও যদি 1000 বার মারতে থাকে সেটা কিছু না কিছু সেই গোল পোস্টে যাবে, বিকজ আপনি ইউ আর কিকিং টুয়ার্ডস দি গোল। তো এর মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ গোল পোস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ এ সেট গোল। আমাদের সংস্কারবাদীরা, ইউনূস সরকাররা শুরুর থেকে খালি বলে আসছে যে সংস্কার করবে, সবাই কয়লা ধোয়ার চেষ্টা করতেছে, কয়লা ধুইলে কিচ্ছু হবে না।
আপনাকে আলাদা মোল্ড সৃষ্টি করতে হবে, রাইট? আলাদা সরকার ব্যবস্থা সৃষ্টি করতে হবে, যাতে যেই দলই হোক, যেই লোকই হোক, সরকারে আসলে রাবণে পরিণত না হয়। আচ্ছা, তা এখন বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন উন্নত দেশে, ভালো দেশে কেন সরকাররা রাবণে পরিণত হয় না, বা লিডাররা? এর কারণ হচ্ছে, বাংলাদেশে এর আগের দিনও বলেছিলাম পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে। যে সমস্ত দেশে পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে, সেই সমস্ত দেশে ইদার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে অথবা স্টেট গভর্নমেন্ট আছে। যখন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকে, সেখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে ওদের আলাদা সংসদ থাকে, সেনেট থাকে, প্রভিন্সের প্রিমিয়ার থাকে, পুলিশ থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থাকে, জাস্টিস থাকে, ডিপার্টমেন্ট। ফলে হচ্ছে কি, ওরা ট্যাক্স করে, মিউনিসিপ্যালিটি করে, ওরা করে সব এক একটা প্রভিন্সে। তা আমাদের কানাডায় যেমন 10-15টা প্রভিন্সের সবগুলিতে আলাদা আলাদা গভর্নমেন্ট সিস্টেম আছে, সব আলাদা, পুলিশ থেকে শুরু করে। ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে সব প্রভিন্সের হেড। তো ফলে হচ্ছে কি, ফেডারেল গভর্নমেন্টের জুরিসডিকশন আছে, কিন্তু প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যদি দেখে যে কোনো গোলমাল করতেছে ফেডারেল গভর্নমেন্ট, ওদের সাথে মেলে না, তাইলে ওরা শুনতে বাধ্য না, অনেক সময় শুনে না। আরেকটা হচ্ছে প্রভিন্সিয়াল যে পুলিশ বা সিটি পুলিশ, এদেরকে ফেডারেল গভর্নমেন্ট আয়ত্তে থাকলেও তারা এদেরকে অর্ডার করতে পারে না। তো ফলে হচ্ছে কি, আপনার এই যে আমাদের দেশে যে গ্রামে গঞ্জে, সিটিতে, মিউনিসিপ্যালিটিতে হাসিনারা যা চায় তাই হয়, এইসব দেশে সেটা হয় না। কারণ এখানে স্ট্রং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে। ফুল গভর্নমেন্ট সিস্টেম ইজ দি রেপ্লিকা অফ দি ফেডারেল গভর্নমেন্ট। এভরিথিং, আপনি যেটা বললাম, প্রিমিয়ার থেকে, সংসদ থেকে, সেনেট থেকে, জাস্টিস থেকে, পুলিশ ফোর্স থেকে, এভরিথিং ইজ দেয়ার, সেম ইজ দি রেপ্লিকা। আমেরিকাতেও তাই স্টেট গভর্নমেন্টগুলি সাংঘাতিক স্ট্রং, রাইট? তো ফলে হচ্ছে কি, ফেডারেল গভর্নমেন্টে ওরা দেশীয় স্বার্থে কিছু করতে পারে, কিন্তু দেশের জনগণকে দমানোর জন্য বিভিন্ন স্টেটের বা প্রভিন্সের লোকজনকে, লিডারদেরকে দমানোর জন্য, ক্রিমিনালদেরকে, মানুষকে ইনজাস্টিস করার জন্য ফেডারেল গভর্নমেন্ট চাইলেও পারে না, রাইট? তো ফলে হয়েছে কি, বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে পুরাটা খালি ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ হাসিনারা যা বলবে তাই সারা দেশে হবে, সব শহরে, গ্রামে গঞ্জে, সব জায়গায়। আর তো কোনো গভর্নমেন্ট সিস্টেম নেই। আপনি হাসিনা যদি, বা যেই ধরেন হাসিনার আমলের কথা বলি, হাসিনা প্রাইম মিনিস্টার, সংসদ ওর, অ্যাডমিনিস্ট্রেশন ওর, পুলিশ ফোর্স ওর, সারা দেশব্যাপী সব কিছু ওর। ও যদি বলে যে আমি দেশে এখন এই সব চাই, সবগুলিকে গুলি করে দেওয়া, মনে জানি এটাই হবে, কারণ আর তো কোনো গভর্নমেন্ট সিস্টেম নেই। তো বাংলাদেশে যেহেতু প্রভিন্সিয়াল বা ডিভিশনাল গভর্নমেন্ট নাই, রিয়েল গভর্নমেন্ট নাই, তো ফলে বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম চলবে না। আমি আগের দিনও বলেছি যে যে সমস্ত দেশে স্টেট গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ফুল গভর্নমেন্ট সিস্টেম আছে, সেখানে ফেডারেল গভর্নমেন্টের মতো পার্লামেন্টারি গভর্নমেন্ট চলে। বাংলাদেশে কোনো গভর্নমেন্ট সিস্টেম নেই। এটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্টের নামে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র। কারণ আপনি যাকে প্রাইম মিনিস্টার ভাবেন, সে হবে তার দলের নেতা, সংসদের নেতা, দেশের নেতা, তারপরে যত রকমের ফোর্স আছে সব কিছুর নেতা। তা আপনি কি বানাচ্ছেন? গণতান্ত্রিক নেতা বানাচ্ছেন না স্বৈর শাসক বানাচ্ছেন, রাইট? তো এই জন্য আমাদের ওই যে বললাম, সংস্কারবাদীরা খুশি না, কারণ আসলে ওরা যে কি সংস্কার করবে সেটা বুঝতেছে না। কয়লা ধোয়ার চেষ্টা করতেছে, কয়লা ধুয়ে কিছু হবে না। যে যাবে লঙ্কা সে রাবণ হবেই, হতে বাধ্য। আচ্ছা, তা আমার মতে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র এস্টাবলিশ করতে হয়, তাহলে ইদার এটার স্টেট গভর্নমেন্ট হোক, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হোক, বা আমাদের দেশে যেহেতু বিভাগীয় শহর বলে, ডিভিশনাল বলে, 4-6টা ডিভিশন করে, সেখানে ডিভিশনাল গভর্নমেন্ট ক্রিয়েট করতে হবে যদি পার্লামেন্টারি গভর্নমেন্ট রাখতে হয়। একদম ফুল গভর্নমেন্ট সিস্টেম, লাইক কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, পুরা গভর্নমেন্ট সিস্টেম, দেন পুরাটা দেশীয়ভাবে হবে ফেডারেল গভর্নমেন্ট, তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্ট চলবে। আর তা না হলে পার্লামেন্টারি গভর্নমেন্ট, যেমন পার্লামেন্ট হবে আলাদা করে, প্রেসিডেন্ট হবে আলাদা করে, যাতে করে ক্ষমতার ভাগাভাগি হবে, অর্থাৎ প্রেসিডেন্ট দেশ চালাবে, সংসদ প্রেসিডেন্ট সংসদকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে, তাহলে সেভাবে হবে। তা যেহেতু আজকের যেটা মেইন বলতে চাইছিলাম, যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে আপনি দেশের 50% মানুষকে কমপ্লিটলি রাইট অফ করে দিয়ে দেশে ভালো কিছু আনতে পারবেন না।
আপনি লিডারদেরকে বাদ দেন, ক্রিমিনাল যারা করছে, ক্রাইম করাপশন করেছে তাদেরকে শাস্তি দেন, যা ব্যবস্থা করার করেন, কিন্তু ইন জেনারেল ফুল আওয়ামী লীগকে ব্যান্ড করে সমস্ত লোকজনদেরকে ধরেন ইনসাল্ট করে বা বিভিন্নভাবে হেনস্থা করে আমার মনে হয় না খুব বেশি কিছু বাংলাদেশে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্তমান সংসদীয় ব্যবস্থায় যতই সংস্কার করেন কোনো লাভ হবে না, কারণ গভর্নমেন্ট সিস্টেমেই প্রবলেম আছে। এটা আমরা একনায়কতন্ত্র সৃষ্টি করি বা স্বৈর শাসক সৃষ্টি করি, গণতন্ত্রের কিছু নেই। আর 3 নম্বর হচ্ছে ডক্টর ইউনূস এবং সংস্কারবাদীরা যে সংস্কারগুলি চায় শুরুর থেকে যেহেতু কোনো নির্দিষ্ট গোল সেট করে দেয়নি যে আমরা কি ধরনের সংস্কার করলে দেশের গভর্নমেন্ট সিস্টেমের উন্নতি হবে, ক্রাইম করাপশন করবে, যেহেতু কোনো রূপরেখা দেয়নি সেহেতু কোনো প্রোগ্রেসও দেখা যাচ্ছে না। ওই যে ফুটবল ফিল্ডে আপনি চারিদিকে সারাদিন বল কিক করতে থাকেন, কাজ হবে না, কারণ এইমলেসলি যদি আপনি কাজ করেন কোনো এইমটা অ্যাচিভ করতে পারবেন না। তা এখন এই কারণে এখন দেখি আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার বড় বড় পণ্ডিত ব্যক্তিরা সাংঘাতিক ডিসঅ্যাপয়েন্টেড। করবে কি, কার কাছে যাবে? আওয়ামী লীগ তো ওদেরকে উৎখাত করেছে, বিএনপিকেও ভাল লাগতেছে না, বিএনপির কথাবার্তা সুবিধা হচ্ছে না, কাজে কর্মে ভাল লাগতেছে না, তারপরে নূতন পার্টিকেও সুবিধা মনে হচ্ছে না, এদিকে ইউনূস সরকারকে দিয়েও কাজও হচ্ছে না, আবার এর থেকে মুক্তিও পেতে চাচ্ছে না, কার কাছে যাবে? বড়ই দুঃখের বিষয়, রাইট? তো সেই জন্য এখনো টাইম আছে, এখন অবশ্য আর বেশি টাইম নেই। ওই বলে না বিড়াল প্রথম রাতেই মারতে হয়। আমি অনেক আগে বলেছিলাম, যারা আমাকে ফলো করেন, যে ডক্টর ইউনূস সরকারের লক্ষ্যহীনভাবে আগানো দেখে মনে হচ্ছে, নির্দিষ্ট এজেন্ডা না দেখে মনে হচ্ছে একসময় মইনিউদের মতো ছোট্ট একটা ইলেকশন দিয়ে কোনো মতে যারা যেখান থেকে এসছে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সবগুলি ওখানে আবার তল্পা গুটায় চলে যেতে হবে। এবং মাই প্রেডিকশন ইজ কামিং ট্রু। আগামী বছর আর্লি হোক আর মিডে হোক ইলেকশন হবে, কোনো মতে কারো হাতে ক্ষমতাটা দিয়ে এগুলি চলে যাবে। ওই আমাদের কোনো সংস্কারের শও হবে না, কিছুই হয় না। বিপ্লব করে খালি লাভের মধ্যে হয়েছে, হাসিনার থেকে মুক্তি পেয়েছি, বাট আবার সামনে যেই আসে সেই হয়তো সেই রাবণে পরিণত হবে। আনফর্চুনেটলি আমরা রাবণের দেশেই বসবাস করব মনে হচ্ছে ইন ফরসিয়েবল ফিউচার।